আসসালামু আলাইকুম। আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে যারা শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন সবার জন্য শুভকামনা। বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে, রাজনৈতিক অঙ্গনে, সমাজে নতুন করে একটা আলোচনা মাথাচাড়া দিয়ে উঠেছে তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব বরাবরের মতোই মোটামুটি অল্প শিক্ষিত ছিল এবং সেটার কারণও আছে। কেন বাংলাদেশের যে ইতিহাস আমরা যেটা দেখেছি, ব্রিটিশ ভারত, বাংলাদেশ ছিল বেসিক্যালি শ্রমিক, আদমজি জুট মিল, তুট মিল, এগুলাতে কৃষিকাজ। সুতরাং শিক্ষার আলো সমাজের এই অংশে খুব বেশি পড়েনি। আমরা এখন যাদেরকে অনেক বড় বড় জানি, ধনী, প্রচণ্ড সম্পদের মালিক, দু এক প্রজন্ম আগেও কিন্তু তারা প্রচণ্ড রকমের দিন দরিদ্র ছিল। আমরা পাকিস্তান আমলে 11 পরিবারের কথা শুনতাম। বাংলাদেশের যে শিল্পায়ন শুরু হয় সেটা পাকিস্তান আমলে শুরু হয়। পাকিস্তান আমলে বাংলাদেশের যারা পাকিস্তান থেকে শাসন করেছিল তারা বাংলাদেশের উন্নয়নের জন্য প্রচুর বিনিয়োগ করেছিল এবং আদমজি জুট মিল, তুট মিল, যে শিল্পায়নের আমরা বড় বড় মিল কারখানার কথা শুনি, সেগুলো পাকিস্তান আমলে হয়েছিল। অবকাঠামোগত যে উন্নয়ন সেগুলো পাকিস্তান আমলে হয়েছিল। এর আগে খুব বেশি অবকাঠামোগত উন্নয়ন হয়নি, বরং খাজনা আদায় করার জন্য একটা ছোট লোকালিটি কৃষিভূমি, এটাই ছিল ব্রিটিশ ভারত বা মুঘল আমল, তার আমলে, তার আগে বাংলাদেশের অবস্থান। দিল্লি, আগ্রা, কলকাতা, বাংলাদেশের সে অবস্থান ছিল না। সুতরাং এই অবস্থায় সামাজিকভাবে যেহেতু দুর্বল অবস্থানে ছিল বাংলা জনপদের লোকজন, সুতরাং এখানে শিক্ষার আলো পড়েনি। শিক্ষার আলো বাংলাদেশে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে। তার আগে ছোটোখাটো স্কুল কলেজ ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আসতো। সুতরাং বাংলাদেশের কিন্তু এর মধ্যেও আমরা যে রাজনৈতিক পরিবারগুলোর কথা জানি, যেমন যারা রাজনীতি করেছে, শেখ মুজিবুর রহমান পড়াশোনা করেনি, ঠিক আছে, কিন্তু চেষ্টা করেছিল। কলকাতায় কিছুদিন ইসলামিয়া কলেজে কিছুদিন যাওয়া আসা করেছিল। ঢাকা ইউনিভার্সিটিতে আইন বিভাগে ভর্তি হয়েছিল, শিক্ষা শেষ করতে পারেনি। সরওয়ার্দীর সাথে রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন। আইনজীবী হিসেবে মনে হয় কিছুদিন প্র্যাকটিসও করেছিলেন, ইন্স্যুরেন্সের এজেন্ট হিসেবে কাজ করেছিলেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতিতে যারা বাংলাদেশে সফলতা পেয়েছেন তাদের বড় একটা অংশের পড়াশোনা ছিল না, কিন্তু তারা তাদের আশেপাশে মোটামুটি পড়াশোনা জানা, ধনী, যাদের রাজনীতিতে টাকা পয়সা দেওয়ার সামর্থ্য ছিল, তাদেরকে নিয়ে তারা রাজনীতি করেছেন। এখন বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক নেতৃত্বে পড়াশোনার খুব একটা উপস্থিতি দেখা যায় না। খালেদা জিয়া পড়াশোনা খুব একটা করেননি। জিয়াউর রহমান এইচএসসি পড়াশোনা করেছেন। তারেক রহমান এইচএসসি স্বীকৃত পড়াশোনা করেছেন। এরশাদ সামরিক বাহিনীতে প্রধান হিসেবে ছিলেন, তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছেন। শেখ হাসিনা বাংলা বিভাগে পড়াশোনা করার চেষ্টা করেছিলেন ঢাকা ইউনিভার্সিটি, পরবর্তীতে প্রাইভেট থেকে পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন। সুতরাং পড়াশোনার অবস্থা কারোই তেমন করে ভালো না, কিন্তু তারপরেও বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা চালানো করার জন্য যেহেতু যোগ্যতার পরিচয় দিতে হয়, সে যোগ্যতার পরিচয় দেওয়ার চেষ্টা জিয়াউর রহমান প্রচণ্ডভাবে করেছিলেন এবং সেজন্যই তার মন্ত্রিসভা বাংলাদেশের সবচেয়ে আলোকিত মন্ত্রিসভা ছিল। বাংলাদেশের শিক্ষার সাথে যে উন্নয়নের একটা বড় সম্পর্ক আছে সেটা আমরা দেখতে পাই আইয়ুব খানের আমলে, পাকিস্তান আমলে, অথবা জিয়াউর রহমানের আমলে, এরশাদের আমলে, খালেদা জিয়ার সময়ও দেখা যায়। এখন শিক্ষার আলোটা যদি রাজনৈতিক নেতৃত্ব তাদের আশেপাশে না রাখে, যদি সুশিক্ষিতদেরকে বাদ দিয়ে স্বশিক্ষিতদেরকে দিয়ে যদি তারা তাদের শাসনতন্ত্র পরিচালনা করে, পলিসি তৈরি করে, আলটিমেটলি জাতি পদে 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 বঞ্চিত হয়, পদে পদে অবহেলিত হয়। আলটিমেটলি শিক্ষার আলো সমাজে প্রতিফলিত হয় না।
আমরা দেখেছি তারেক রহমানের যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলা হয়, সেখানে একটা আলোচনা চলে আসে বিএফ শাহীন কলেজে তার পড়াশোনাকালীন সময়। সেখানে আবার এটাও চলে আসে সেন্ট জোসেফে তিনি ভর্তি হয়েছিলেন, ঢাকা ইউনিভার্সিটিতে আইন বিভাগে তিনি ভর্তি হয়েছিলেন, প্রধানমন্ত্রীর বা বিশেষ কোটায় রাষ্ট্রপতির তিনি ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে তিনি ড্রপ আউট হয়ে যান। এখানে নানা আলোচনা দেওয়া হয় যে তিনি নিরাপত্তা ইস্যুতে আলোচনা চলে আসে। কিন্তু মর্নিং শোজ দ্য ডেজ, এটা হচ্ছে কথা, তিনি অসাধু পাল্লায় পড়েছিলেন ছোটোবেলা থেকে, সেটা আমরা দেখেছি। আর আমরা তার নানা বক্তৃতা বিবৃতিতে আমরা দেখেছি, তিনি সেখানে বলেছিলেন আমি প্রধানমন্ত্রীর সমান রাষ্ট্রপতির সন্তান, আমি দেখেছি সেখানে কি হয়। তিনি যেহেতু দেখেছেন যে বাংলাদেশের পড়াশোনার মূল্য খুব বেশি নাই, যেটার মূল্য আছে সেটা হচ্ছে আমার ভাই তোমার ভাই, তিনি সেখানে যেটার মূল্য আছে সেটা হচ্ছে টাকা পয়সা, তিনি সেটার পিছনে সময় দিয়েছেন। তিনি পোশাক শিল্পে বিনিয়োগ করেছেন, তিনি জাহাজ শিল্পে বিনিয়োগ করেছিলেন, সেখানে তার সফলতা খুব বেশি আছে আমরা জানি না। রাজনীতিতে তিনি মনোনিবেশ করেছেন, এবং হাওয়া কেন্দ্রিক একটা চক্রের কথা তো বাংলাদেশে এখন সেটা ইতিহাস হয়ে আছে। গত 17 বছরে তিনি লন্ডনে নির্বাসিত জীবনযাপন করেছেন। সেখানে তার জীবন কিভাবে চলেছে, তিনি কিভাবে এত সচ্ছল জীবনযাপন করেছেন, সেটা প্রশ্ন থেকে যায়। কেননা আমরা দেখেছি যে বাংলাদেশে প্রচণ্ড পরিশ্রম করে, প্রচণ্ড পড়াশোনায় সফল, নানা কিছুতে সফল, তাদের জীবন অত সচ্ছলভাবে চলে না। সুতরাং আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে গিয়ে তার যে পারিবারিক অবস্থান, তার যে চারদিকে সোশ্যাল সার্কেল, সেটা মিলে তিনি একটা অবস্থানে গিয়েছেন। সেই অবস্থানটা তাকে এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছে। সেই অবস্থানটা তাকে কীভাবে রাষ্ট্র ক্ষমতা নিয়ে এসেছে, জনগণের শক্তিতে শক্তিমান করে। তিনি ছিলেন লন্ডনে, কিন্তু জুলাই আন্দোলনে ছাত্ররা রক্ত দিয়ে, ত্যাগ দিয়ে, তার কর্মীরা পরিশ্রম করে হাসিনা সরকারের পতন ঘটানোর মধ্য দিয়ে, নির্বাচনে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা নানা কিছুর মধ্য দিয়ে তিনি বর্তমানে ক্ষমতায় এসেছেন। এখন এই ক্ষমতাটা তিনি দীর্ঘায়িত করতে পারবেন কিনা, মানে ব্যাপারটা হচ্ছে নিজের তো কিছু একটা থাকতে হবে, এখন সেই জিনিসটা তো প্রমাণ করতে হবে। সেই প্রমাণটা কোথায় কোথায় করেছেন, কীভাবে করেছেন সেটা আমরা জানি না। আমরা দেখতে পাই যে মোস্ট অফ দ্য কেসে যেটা হচ্ছে, বাবা প্রেসিডেন্ট ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন, একটা দলের প্রধান ছিলেন, দলের নেতৃত্বে তিনি এসেছেন, 17 বছর তিনি চেষ্টা করেছেন। হাওয়া ভবন কেন্দ্রিক একটা অপনীতি তার ইতিহাসে আছে, পড়াশোনা নিয়ে তার একটা অধ্যায় আছে। এখন তিনি রাজনীতিক, এই যে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে আসলেন, সেখানে তার ইতিহাসটা কোথায় কিভাবে তাকে নিয়ে যাবে, নোঙ্গর থেকে তিনি যে পাল তুলেছেন বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে যাওয়ার, সেখানে তিনি কীভাবে ভূমিকা রাখবেন, তার বিরুদ্ধ পক্ষ যারা আছে তারা কিভাবে তার থেকে এগিয়ে যাবে। আমরা দেখেছি পরবর্তী প্রজন্মে শিক্ষা যে বড় একটা ভূমিকা রাখবে, সেটা জাইমা রহমানের শিক্ষাগত যোগ্যতা, ব্যারিস্টারি পড়াশোনা করেছেন, সেটা দিয়ে আমরা দেখতে পাই যে পরবর্তী প্রজন্মে হয়তো বা শিক্ষাটা গুরুত্ব পাবে। অ্যাটলিস্ট যেহেতু জয় অথবা ওদিকে আমাদের কি আছে পুতুল, তারা যেহেতু উচ্চশিক্ষিত, এখন জাইমা রহমানকেও সেই লেভেলে যেতে হবে। যদি না যেতে পারে, সেক্ষেত্রে রাজনীতিতে জনগণের শক্তির উপর ভর করে কিছু সংগঠিত শক্তিকে দিয়ে অত কিছু করা যাবে না। এখন তারেক রহমানের জন্য সবসময় শুভকামনা ছিল, শুভকামনা আছে। তারেক রহমান তার মন্ত্রণা পরিষদে স্বশিক্ষিতদেরকে বাদ দিয়ে সুশিক্ষিতদেরকে অংশ বাড়ানোর চেষ্টা করবেন। দেশ এবং জাতির কল্যাণে তার নিয়তটা পরিষ্কার করবেন। কর্মের ফলাফল অবশ্যই নিয়তের উপর নির্ভর করে। নিয়ত পরিষ্কার না হলে, দেশবাসীর উপকার করার ইচ্ছে যদি তার না থাকে, শিক্ষা সভ্যতাকে যদি প্রমোট করার ইচ্ছে না থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের কোথাও যাবে না, তিনিও কোথাও যাবেন না, যেতে পারবেন না। মিথ্যা প্রতারণা দিয়ে খুব বেশি দূর কি যাওয়া যায়? অনেক দূর তো এসেছেন, জীবনের এ পর্যন্ত এসেছেন জনগণের শক্তিতে ভর করে, ছাত্র জনতার রক্তের উপর, ত্যাগের উপর দাঁড়িয়ে।
তিনি কী ত্যাগ করেছেন আমি ঠিক জানি না, আমার ঠিক জানা নেই। যোগ্যতার বিচার করলে অনেক যোগ্য লোক তার থেকে হাজার গুণ বেশি ত্যাগ স্বীকার করেছে, পরিশ্রম করেছে, কিন্তু সফলতা কোথায়? এখন তিনি তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন, এখন রাজনীতিতে তিনি সফল হবেন কিনা সেটা আমরা জানি না। দেখার অপেক্ষায় থাকলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।